প্যারাডক্সিক্যাল সাজিদ, লেখক আরিফ আজাদ। পর্ব ১৬। কুরআন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের কথা? সাজিদ একটা মজার গল্প বলতে শুরু করলো। গল্প বলার আগে কয়েকবার ঝেড়ে কেশে নিল সে। সাজিদ যখন কোনো গল্প বলতে শুরু করে তখন সেই গল্পটির একটি সুন্দর নাম দেয়। এখন সে যে গল্পটি বলতে শুরু করেছে সেটার নাম নিউটন। আইনস্টাইনের সমঝোতা এবং বুকা আইনস্টাইনের বিজ্ঞানী হাবলুর কাছে নীতি শিকার। এখানে নিউটন আর আইনস্টাইনকে তো চিনি, কিন্তু বিজ্ঞানী হাবলুটা কে আসলো, কে সেটা ঠিক বুঝলাম না প্রথমে। না বুঝলেও কিছু করার নেই। গল্প শুরু না হলে সাজিদকে এ নিয়ে প্রশ্ন করাও যাবে না। এটা তার গল্প ক্লাসের প্রাথমিক শর্ত। শুধু যে এটা বুঝিনি তা নয়, আরেকটি ব্যাপারও বুঝলাম না। গল্পের নামে বলা হলো নিউটন আইনস্টাইনের সমঝোতা। বিজ্ঞানী নিউটনের সাথে তো বিজ্ঞানী আইনস্টাইন কোনোদিন সাক্ষাৎ হলো না। দুজন সম্পূর্ণ দুই প্রজন্মের। তাদের মধ্যে তাহলে সমঝোতাই কিভাবে হলো? মনের মধ্যে প্রশ্ন দুটো কুটকুটানি শুরু করে দিল। না পারছি চেপে রাখতে, না পারছি উগরে দিতে। সাজিদ গল্প বলা শুরু করলো। সাজিদের গল্প ক্লাসে উপস্থিত আছি আমি, রাব্বি, রুহান, মুস্তফা এবং সবুজ। আমাদের মধ্যে রুহান নাস্তিক টাইপের, পুরোপুরি নাস্তিক নয়, অ্যাগনোস্টিক বলা যেতে পারে। তার ধারণা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথাগুলোকে ঈশ্বরের বাণী বলে চালিয়ে দিয়েছেন। যাই হোক, আজকে কোরআন বিশুদ্ধতার প্রমাণে তারা বসেনি, গল্প শুনতে বসেছে। এই সপ্তাহে সাজিদ গল্প বলবে, এর পরের সপ্তাহে আরেকজন, এর পরের সপ্তাহে আরেকজন, এভাবে সাজিদ বলতে শুরু করলো। আজকে বলবো মহাকাশ নিয়ে গল্প। মহাকাশ নিয়ে বলার আগেই বলে নেই, তখনও অ্যাস্ট্রোনমি তথা জ্যোতিষবিদ্যা পদার্থবিদ্যার আওতাভুক্ত হয়নি। অনন্ত মহাকাশ নিয়ে ভাগা ভাগা বিজ্ঞানীর মধ্যে ছিল ব্যাপক রকম মত পার্থক্য। এই জিনিসটা পদার্থবিদ্যার আওতায় আসার আগে এটা ফিলোসফির বিষয় ছিল। কারো ধারণা ছিল মহাকাশ অসীম, মানে মহাকাশের কোনো শেষ নেই। কারো ধারণা ছিল মহাকাশ অসীম নয়, মহাকাশ সসীম, এটি একটি নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ। এই দুই বাইরে গিয়ে আরেক দল মনে করত মহাকাশ অসীম তবে স্থির, অর্থাৎ এর নির্দিষ্ট সীমা নেই ঠিক, কিন্তু এটি স্থির। বিজ্ঞানী নিউটনও তৃতীয় ধারণাটির পক্ষপাতী ছিলেন। তিনি তার বিখ্যাত মহাকর্ষী তত্ত্ব আবিষ্কার করে তখন বিজ্ঞানী মহলে ব্যাপক হইচই ফেলে দিয়েছিলেন। কিন্তু জনপ্রিয় একটি তত্ত্বের মধ্যে খুবই সূক্ষ্ম একটি গাপলা রয়ে গিয়েছিল। নিউটনের সূত্রের মধ্যে গাপলা ছিল শুনে ম্যানেজমেন্টের ছাত্র রাব্বি তার চোখ জোড়া বড় বড় করে বলল, বলিস কি, প্রতিষ্ঠিত সূত্রের মধ্যে গাপলা এরকম হয় নাকি? সাজিদ বলল, হ্যাঁ। কিরকম গাপলা? রাব্বির পাল্টা প্রশ্ন। সাজিদ বলল, নিউটনের সূত্র মতে মহাবিশ্বের বস্তুগুলো একে অপরের মধ্যে নিজের দিকে আকর্ষণ করে। কিন্তু গাপলা হচ্ছে, যদি এমনটি হয় তাহলে মহাশূন্যের বস্তুগুলো নির্দিষ্ট একটি পয়েন্টে এসে মিলিত হয়ে ধ্বংস হয়ে যাবার কথা। এমনটি হয় না কেন? সমাজতত্ত্বের ছাত্র সবুজ বলল, তাই তো। নিউটন কি এর ব্যাখ্যা দিয়েছে? সাজিদ বলল, নিউটনের কাছে এর কোনো ব্যাখ্যা ছিল না। এ ব্যাপারটা পরে ক্লিয়ার করেছে বিজ্ঞানী আইনস্টাইন তার বিখ্যাত থিওরি অফ রিলেটিভিটি দিয়ে। আইনস্টাইন নিউটনের অমীমাংসিত প্রশ্নের সমাধানে বলেছে এই রকম হতো যদি টাইম এবং স্পেস শাশ্বত বা পরম হতো, কিন্তু টাইম আর স্পেস কখনোই পরম নয়। এই বিখ্যাত তথ্য নিয়ে বিজ্ঞানী আইনস্টাইন বিজ্ঞানকে পরিচয় করে দিলেন এক নতুন জগতের সাথে। সেই জগৎটির নাম আপেক্ষিকতার জগৎ। রাব্বি বলল, ও আচ্ছা, এই জন্য গল্পের নাম দিয়েছিস নিউটন আইনস্টাইনের সমঝোতা, তাই না? সাজিদ মুচকি হাসল। আমি একটা সুযোগ পেলাম প্রশ্ন করার। জিজ্ঞেস করলাম, কিন্তু বিজ্ঞানী হাবলুটা আসলে কে? সাজিদ আমার প্রশ্নের কোনো উত্তর দিল না, আবার গল্প বলতে শুরু করলো। আইনস্টাইনের এই আপেক্ষিক সূত্র ধরে রাশিয়ান পদার্থবিদ আলেকজান্ডার ফ্রিডম্যান দাবি করেন যে এই মহাবিশ্ব স্থির নয়, এটি একটি ক্রমবর্ধমান মহাবিশ্ব। স্যার আলেকজান্ডার ফ্রিডম্যান সাধারণ ধারণা করেছিলেন বটে, কিন্তু যথেষ্ট ব্যাখ্যার অভাবে তার কথা বিজ্ঞানী মহলে তখন আমলে নেয়নি। এরপর বেলজিয়ামের বিজ্ঞানী
গ্রেগর ল্যাম্বেরিস সর্বপ্রথম বিজ্ঞানী মহলকে একটি শক্ত শক খাওয়ালেন। তিনি বললেন, এই মহাবিশ্ব একটি ক্ষুদ্র পরমাণু কণা, যাকে সুপার অ্যাটম বলা হয়, এর বিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে। এটি রাশিয়ায় সম্প্রতি হয়ে চলছে। বলা বাহুল্য, গ্রেগর ল্যাম্বেরিস এর এসব দাবিও ভিত্তি ছিল আইনস্টাইনের আপেক্ষিকতার এই সূত্রটি। মোস্তফা জিজ্ঞেস করলেন, গ্রেগর ল্যাম্বেরিস এর এটিই কি আমাদের সেই বিগ ব্যাং থিওরি? সাজিদ বলল, হ্যাঁ, এটিই হলো বিগ ব্যাং থিওরি। কিন্তু মজার ব্যাপার কি জানিস? বিজ্ঞানী গ্রেগর ল্যাম্বেরিস আইনস্টাইনের সূত্রকে ভিত্তি করে এই দাবি করলেও আইনস্টাইন নিজেই গ্রেগর ল্যাম্বেরির এই দাবিকে নাকচ করে দেয়। রাব্বি বলল, বলিস কি, কেন? সাজিদ বলল, হ্যাঁ, মহাবিশ্ব সম্প্রতি হচ্ছে, এটা আইনস্টাইন মেনে নিতে পারেননি। তিনি বললেন, ল্যামার্টিট তার ব্যাখ্যাতে ম্যাথমেটিক্যাল প্রচুর ভুল করেছে। আইনস্টাইন আরও বললেন, মহাবিশ্ব অসীম হলেও এটি সম্প্রসারিত হচ্ছে, এটি ভুল ব্যাখ্যা। সে যাই হোক, এটি হলো বিজ্ঞানীদের মধ্যে আর্গুমেন্ট। কিন্তু তাদের তর্কাতর্কিতে না জড়িয়ে আমেরিকার জ্যোতির্বিজ্ঞানী এডউইন হাবল বিজ্ঞানী মহলে একটি বুম ফাটালেন। আমি বললাম, ও আচ্ছা, তুই বিজ্ঞানী হাবলকেই হাবলু বলছিলি বুঝি? সাজিদ আবারও মুচকি হাসলো, বলল, হ্যাঁ, শুন কি হলো। 1920 সালে বিজ্ঞানী এডউইন হাবল ওরফে বিজ্ঞানী হাবলু একটি টেলিস্কোপ আবিষ্কার করে ফেলল। এই টেলিস্কোপই রাতারাতি পাল্টে দিল তখনকার জ্যোতির্বিজ্ঞানী জগৎকে। মাউন্ট উইলস অবজারভেশনে বিজ্ঞানী হাবল তার আবিষ্কৃত টেলিস্কোপ দিয়ে প্রমাণ করে দেখালেন যে আমাদের মহাবিশ্বের ছায়াপথগুলো ক্রমাগত একটি অন্যটির থেকে দূরে সরে যাচ্ছে। তিনি এটা প্রমাণ করে ডোপলার ইফেক্ট থিওরি দিয়ে। ডোপলার ইফেক্ট হলো এই মহাবিশ্বের বিষয়বস্তু তরঙ্গ দৈর্ঘ্যের যদি আলোক তরঙ্গের উপর ফেলা হয়, তাহলে তরঙ্গ যদি লাল আলোর দিকে সরে আসে, তাহলে বুঝতে হবে ছায়াপথগুলো একটি অন্যটির থেকে দূরে সরে যাচ্ছে। যদি তা না হয়, সেটা নীল আলোর দিকে সরে যায়, তাহলে বুঝতে হবে ছায়াপথগুলো একটি অন্যটির দিকে দূরে সরে না গিয়ে বরং কাছাকাছি চলে আসছে। বরাবর এই পরীক্ষাটি করে প্রমাণ করা হয় যে ছায়াপথ একটি অন্যটির কাছাকাছি নয়, বরং একটি অন্যটির থেকে দূরে সরে যাচ্ছে। 1950 সালে মাউন্ট পালমারে সে সময়ের সবচেয়ে বড় টেলিস্কোপ বসিয়ে এই ব্যাপারটি আরও নিখুঁতভাবে অবজার্ভ করেন বিজ্ঞানীরা। হাবলের এই দাবির সাথে বিজ্ঞানী গ্রেগর লেমার্টির এই দাবি সম্পূর্ণ মিলে যায়। সেই এক্সপেরিমেন্ট থেকে বোঝা যায় মোটামুটি 10-15 মিলিয়ন বছর আগে এই ক্ষুদ্র কণা থেকেই আজকের মহাবিশ্ব সৃষ্টি। মজার ব্যাপার হলো যে আইনস্টাইন বিশ্বাস করতেন যে মহাবিশ্ব অসীম হলেও স্থির, সম্প্রসারিত হচ্ছে না, বিজ্ঞানী গ্রেগর লেমার্টিস এর থিওরিকে ভুল বলে উড়িয়ে দিয়েছিলেন, সে আইনস্টাইনই পরে নিজের ভুল স্বীকার করে নিয়ে বললেন, বিজ্ঞানী হাবল এবং গ্রেগর লেমার্টিস এর দাবি সত্য, মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। তিনি বিজ্ঞানী গ্রেগর লেমার্টির এর কাছে অনুতপ্ত হন এবং নিজের ভুলকে কেরিয়ারের সবচেয়ে বড় ভুল বলে দাবি করেন। এখন বিজ্ঞানী মহলে এটি প্রতিষ্ঠিত সত্য যে মহাবিশ্ব প্রতিনিয়ত সম্প্রসারিত হয়েই চলেছে আজ অদ্যাবধি। এতটুকু বলে সাজিদ থামল। তার এক নিঃশ্বাসে বিজ্ঞানের একটা মজার অধ্যায় থেকে ভ্রমণ করে এলাম। এবার সাজিদ আমাদের মধ্যে যে অ্যাগনোস্টিক, যে বিশ্বাস করে যে কুরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের কথা, তার দিকে ফিরল। বলল, রুহান, বিজ্ঞানের ছাত্র হিসেবে তোর এইসব অবশ্যই জানা থাকার কথা, তাই না? রুহান বলল, হ্যাঁ, জানি। মাত্র গত শতাব্দীতে বসে আইনস্টাইনও যে মহাবিশ্ব নিয়ে ভুল জানতেন তা তো তুই জানিস, তাই না? হ্যাঁ। বিজ্ঞানী গ্রেগর লেমার্টিস আর বিজ্ঞানী হাবলের আগে যে জিনিস তাবৎ দুনিয়ার কেউ জানতো না, ঠিক না? হ্যাঁ, রোহানের স্বীকারোক্তি। সাজিদ বলল, আচ্ছা রোহান, আমি যদি বলি তাদের অনেক 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 আগে, তাদের প্রায় 13,500 বছর আগে একজন ব্যক্তি এসব কথা বলেছে, তুই বিলিভ করবি? রোহান চিৎকার করে বলল, ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। সাজিদ তখন বলল, শুন রোহান, কুরআনে সূরা আজ জারিয়াতে 47 নম্বর আয়াতে আছে, আমরা নিজ হাতে আসমানকে সৃষ্টি করেছি এবং সেটাকে সম্প্রসারিত করে চলেছি।
এখানে আয়াত শেষে আসমানের সম্প্রসারণ বুঝাতে যে মুসিউন শব্দ আছে সেটি একটি সক্রিয় বিশ্লেষণ, চলমান ক্রিয়ার নির্দেশন, যা নির্দেশ করে কোনো কাজ অতীতকাল থেকে শুরু করে বর্তমান অবধি চলছে এবং ভবিষ্যতেও তা চলবে। অর্থাৎ আল্লাহ বলেছেন তিনি মহাবিশ্বকে, এখানে আসমান ও মহাবিশ্ব, নিজের হাতে সৃষ্টি করেছেন এবং সেটাকে প্রতিনিয়ত বৃদ্ধি করে চলছেন। ঠিক এই কথাগুলোই বিজ্ঞানী গ্যাগ্রোস ল্যামার্টিস এর বিজ্ঞানী হাবল আমাদের গত শতাব্দীতে জানিয়েছে। বলতো, আজ থেকে ১৪০০ বছর আগে মরুভূমিতে উট চড়ানো এক বালক এমন একটি কথা কিভাবে বলল, যা আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে মাত্র ১৯২৯ সালে? এই কথা না বাইবেলে ছিল, না ইনজিলে, না ছিল কোনো গ্রিক পুরাণে, না কোনো মিথোলজিতে। মহাকাশের এমন একটি রহস্যময় ব্যাপারে মক্কার একজন নিরক্ষণ প্রাতিষ্ঠানিক শিক্ষাহীন লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় পেলেন বলতো? অন্য সময় হলে রুহান বলতো মুহাম্মদ বাইবেল থেকে চুরি করেছে, নয়তো বলতো কোনো গ্রিক পুরাণ থেকে মেরে দিয়েছে। কিন্তু সাজিদের বিস্তারিত গল্প শোনার পর তার এই দাবি ধূপে টিকবে না। সে সেটাও বুঝতে পারল। সাজিদ বলল, এটা কি সম্ভব? নিরক্ষর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা যদি কোনো ঐশ্বরিক হস্তক্ষেপ তাতে না থাকে? রুহান মাথা নিচু করে বলল, না। সাজিদ বলল, তাহলে প্রমাণ হলো কুরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখা নয়। এটি একটি ঐশ্বরিক কিতাব যা নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। রুহান কিছু বলল না, তাকে কিছুটা চিন্তিত দেখালো। সম্ভবত সে বুঝতে পেরেছে যে চোরের ১০ দিন আর গেরস্তের ১ দিন।